আসসালামু আলাইকুম। জাপান, বাংলাদেশ সহ বিশ্বের নানা প্রান্ত থেকে যারা আমার ভিডিও নিয়মিত দেখেন, সকলকে জানাই সালাম এবং শুভেচ্ছা। গত বছর এবং চলতি বছর আমি পরপর দুবার ট্রেন্ড অল সামিট যেটাতে পৃথিবীর প্রায় বিভিন্ন দেশের প্রতিনিধিগণ প্রতিনিধিত্ব করে। গত বছর প্রায় ৪৮টা দেশ, জাপান সহ পৃথিবীর ৪৮টা দেশ এই ট্রেন্ড সামিটে অংশগ্রহণ করেছিল। ওয়ার্ল্ড ট্রেন্ড সামিট যেটা অনুষ্ঠিত হয়, এই অনুষ্ঠানে আমি সরাসরি না যেতে পারলেও আমি পরপর দুবার ডাক পেয়েছিলাম এই প্রোগ্রামটাতে অংশগ্রহণ করার জন্য। বিশেষ কারণবশত এটার ভিডিওর যে অরিজিনাল যা সাউন্ড বা জাপানের যে কনভারসেশন সেটা আমাকে অফ করে রাখতে হয়েছে। কারণ তাদের যে সিকিউরিটি বা তাদের যে অভ্যন্তরীণ যে বিষয়গুলো তারা এগুলো বাইরে ওভাবে আসলে প্রচার করতে চায় না। যা হোক, আমার এই ভিডিওটার মূল বিষয়বস্তু ছিল হচ্ছে গিয়ে ৩টা ধাপে। প্রথম ধাপে হচ্ছে গিয়ে জাপান থেকে প্রতিনিধি হিসেবে প্রতিনিধিত্ব করা। দ্বিতীয়টা হচ্ছে আমার কোম্পানির পরিচিত পর্ব তুলে ধরা এবং তৃতীয় হচ্ছে আমি এবং আমার দেশকে প্রাথমিকভাবে এই ট্রেন্ড সেন্টারে বা ওয়ার্ল্ড সামিট সেন্টারে পরিচিত করিয়ে দেওয়া। এখানে আমি পুরো একটা সময় পেয়েছি, লং টাইম সময়, যেখানে আমার কনভারসেশনটা পৃথিবীর বিভিন্ন দেশের প্রতিনিধিরা বসে দেখতেছিল। তো প্রচণ্ড ভীতি কাজ করতেছিল নিজের মধ্যে যে কোথাও কোনো ত্রুটি থেকে যায় কিনা, যেহেতু পুরো ভিডিওটাই রেকর্ড হচ্ছিল এবং সবাই আমাকে অন স্ক্রিনে দেখতে পাচ্ছিল। তো প্রাথমিক অবস্থায় আমি জাপানে আমার দীর্ঘদিনের ক্যারিয়ার, জাপানিজ কালচার, ভাষা, শিক্ষা, জাপানিজ জনজীবন, কাজের দুর্ভোগ, ভালো দিক, খারাপ দিক মোটামুটি সব কিছু তুলে ধরেছি। এবং দ্বিতীয়ত হচ্ছে আমি যে গ্রুপ অফ কোম্পানিজে কাজ করি, এটা বিশাল বড় একটা গ্রুপ অফ কোম্পানিজ। কারণ এই কারণে গ্রুপ অফ কোম্পানিজ এত বিশাল বললাম এই কারণে, জাপানের প্রত্যেকটা বড় বড় বিভাগে এদের হোটেলের শাখা রয়েছে। জাপানের এদের নিজস্ব ট্রেন ব্যবস্থা রয়েছে। জাপানের পুরো আন্তর্দেশীয় বা অর্থাৎ যে হাইওয়ে বাস পরিষেবা রয়েছে, হাইওয়ে ট্যাক্সি, জাপানের বৃহদাকার ট্যাক্সি সেবা রয়েছে, ট্রেন সেবা রয়েছে এবং জাপানের সবচেয়ে বড় যে ব্যবস্থা সেটা হচ্ছে হোকেন, গাড়ির লাইসেন্সের হোকেন, গাড়ির হোকেন, বিভিন্ন স্বাস্থ্য বিমা, এগুলোর বড় কোম্পানি হচ্ছে আমাদের এই গ্রুপ অফ কোম্পানিজ। বিশেষ কারণবশত আমি এই গ্রুপ অফ কোম্পানিজের নাম উল্লেখ করতে পারতেছি না। তবে যেহেতু আমি এর আগেও অনেক আন্তর্জাতিক কনফারেন্স বা সেমিনারে বহুবার অ্যাটেন্ড করেছি এবং টোকিওর হচ্ছে গিয়ে ওদাইবা, যেখানে ওয়ার্ল্ড সামিটগুলো মূলত অনুষ্ঠিত হয়। এই ওয়ার্ল্ড সামিট আমি সরাসরি নিজেও গিয়েও অংশগ্রহণ করেছি এবং বহুবারই আমার দেশকে প্রতিনিধিত্ব করেছি এবং দেশকে তুলে ধরার চেষ্টা করেছি। তো যারা আমার এই ইউটিউব বা টিকটক বা ফেসবুক পেজগুলো ফলো করেন, তাদেরকে আমি ভিডিওর মাধ্যমে একটা বার্তা দিতে চাই। আপনি যে জায়গাতেই থাকেন, যে কাজই করেন না কেন, আপনি যদি নিজেকে বিকশিত করতে চান তাহলে নিজেকে সময় দিবেন। নিজেকে সময় দিলেই ভালো কিছু করা সম্ভব। যেখানে অন্য মানুষরা জাপানে এসে কাপল ব্লগ করতেছে, অন্য ধরনের অপ্রাসঙ্গিক ব্লগ করতেছে, তখন আমি চিন্তা করি আমি নিজেকে কীভাবে ডেভেলপ করতে পারি। নিজের ডেভেলপটা হচ্ছে সবার আগে। তো এই জায়গার চিন্তা চেতনা থেকে আমি বরাবরই কিছু না কিছুতে আমি অংশগ্রহণ করার চেষ্টা করি। বিভিন্ন প্রোগ্রামে অ্যাটেন্ড করি এবং এভাবে আমার একটা পরিচিতিও দাঁড়িয়ে গিয়েছে। মোটামুটি যে কোনো ধরনের প্রোগ্রাম হলেই আমাকে সেখানে ডাকা হয় বা আমি চেষ্টা করি সেখানে অংশগ্রহণ করার জন্য। তো আপনারা যারা জাপানে আছেন, যে পর্যাপ্ত সময়টুকু পান কাজের বাইরে, সেই সময়টাকে কাজে লাগান। কারণ জাপান আমাদের দেশ না। আমরা এদেশের জন্য কিছুদিনের জন্য আমরা একটা মুসাফিরের মতো এসেছি। আবার আমাদের যখন সময় ফুরিয়ে যাবে আমরা তখন চলে যাব। টেড কনফারেন্সে যিনি উপস্থাপন করতেছিলেন, তিনি জাপানের কয়েকটা গ্রুপ অফ কোম্পানিজের মালিক। তিনি এইটা পুরোটা সেমিনারে আমাকে উপস্থাপন করেছেন এবং এই যে আমাকে উপস্থাপন করেছেন প্রায় ১০-১৫ মিনিট ধরে আমার এই যে উপস্থাপনটা চলেছে, এই ১০-১৫ মিনিট ধরেই ওখানে যারা উপস্থিত ছিল তারা প্রত্যেকে আমার বক্তব্য, প্রত্যেকে আমার কথা নীরবভাবে শুনেছে। আমি অনেকগুলো জাপানের কাজের যে কষ্টের দিক, যেগুলো পরিশ্রমের দিক সেগুলো তুলে ধরেছি। জাপানের ভালো দিক যেগুলো সেগুলোও তুলে ধরেছি। ভাষার ক্ষেত্রে যে বড় দেওয়াল থাকে সেই দেওয়ালটা কীভাবে ভাঙা যায় সেটাকে তুলে ধরেছি। বিদেশিদের জন্য আরও কীভাবে কর্মপরিবেশ তুলে ধরা যায়, বিদেশিদের জন্য কাজগুলো কীভাবে সহজ করা যায়,
বিদেশিরা প্রথমে এসে যে বড় রকমের ধাক্কা খায়, ভাষার কত ধাক্কা, পরিবেশগত ধাক্কা, কাজ বুঝতে না পারা, এই পুরো বিষয়টাকেই আমি এই কনফারেন্সে তুলে ধরার চেষ্টা করেছি। তো জাপানে যারা আছেন, আমি জাপানের প্রায় প্রত্যেকটা ভিসা, সেটা হোক টিআইটিপি, হোক এসএসডাব্লিউ, হোক ইন্টারন্যাশনাল জব ভিসা, হোক স্টুডেন্ট ভিসা, হোক ডিপেন্ডেন্ট ভিসা, প্রত্যেকটা ভিসার সঙ্গে অসংখ্য কাজ করেছি এবং আমি বাংলাদেশ থেকে আগত যে ছেলেমেয়েরা যে রকমের যেখানে যে রকমের সমস্যায় পড়েছে, সেই সমস্যাগুলো আমি বাংলাদেশ অ্যাম্বাসিকে ফোন দিয়ে এখানে রোদশোদ জাপানের শ্রম মন্ত্রণালয়ে আমার পরিচিতি রয়েছে। জাপানের যে ইমিগ্রেশন অফিসার রয়েছে তাদের সঙ্গে আমি অনেকবার আমি এর আগে গিফুতে গিয়ে গিফু ইমিগ্রেশন অফিসার, টোকিওতে গিয়ে টোকিও আঞ্চলিক যে অফিস আছে সেখানে অফিসারদের সঙ্গে আমি কথা বলেছি। আমি বরাবরই জাপানের যেই সকল জায়গাতে আমাদের প্রবাসীরা গিয়ে বড় রকমের ধাক্কা খায়, বিপদে পড়ে, আমি সেখানে তাদের কমিউনিকেশন রেখে তাদেরকে বড় রকমের ঝামেলা থেকে এড়িয়ে নেওয়ার চেষ্টা করেছি। তো জাপানে যারা নিজের একটা ভালো লাইফ করতে চান, যারা চান যে নিজের একটা ভালো পরিচিতি হোক, তাদের জন্য সবথেকে ভালো পরামর্শ হচ্ছে ভাষার লেভেল আপ করা এবং নিজেকে ঠান্ডা রেখে, নিজেকে একটু সুস্থভাবে একটা ভালো পরিবেশের মধ্যে রেখে নিজের ক্যারিয়ারের দিকে ফোকাস করা। কারণ হচ্ছে জাপানে তো পরামর্শ দেওয়ার লোকের অভাব নেই। এখন জাপানে 40,000 প্রবাসী থাকলে 80,000 ব্লগার রয়েছে। তো সুতরাং যারা এই ভিডিও নিয়মিত দেখেন বা দেখতেছেন, তাদের প্রত্যেকের জন্য শুভকামনা থাকবে আমার। এবং আপনারা যদি জাপানে এসে অথবা যারা জাপানে এসেছেন, যারা প্রত্যেকেই যদি কোনো রকমের ঝামেলাতে পড়েন, সেটা হোক ভিসাগত বা বসবাসগত বা ভাষাগত, আমার সঙ্গে আপনারা চাইলে যোগাযোগ করতে পারেন। আমি যতটুকু জানি বা আমার এই 7-8 বছরের জাপানের জীবনে আমি যতটুকু দেখেছি, বুঝেছি, ততটুকু পরামর্শ আপনাদেরকে দিয়ে আমি হেল্প করতে সাহায্য করব। এছাড়া টিআইটিবি ভিসা, এসএসডাব্লিউ ভিসা সম্পর্কে যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে, তাও আমাকে প্রশ্ন করতে পারবেন। প্রশ্ন করে আপনাদের যত রকমের জানবার জিনিস আছে আপনারা জানতে পারবেন। সে পর্যন্ত ভালো থাকুন। আমি জাপানের নাগানো বিভাগের মাতসুমোতো থেকে মোহাম্মদ রাসেল খান আপনাদের সঙ্গে বরাবরই বিভিন্ন রকমের ভিডিও শেয়ার করি। তো আমার এই ওয়ার্ল্ড ট্রেন্ড সেমিনারের যে সামিট অনুষ্ঠানটা হলো, এই সামিট অনুষ্ঠানটা আপনাদের কাছে তুলে ধরার বিষয় হচ্ছে যে আমি বাংলাদেশ থেকে উঠে আসা একটা মফস্বলের ছেলে, তাকে ওয়ার্ল্ড সামিট সেন্টারে যে জাপান সরকার অংশগ্রহণ করার সুযোগ দিয়েছে, এটা কিন্তু নেহাত আমার জন্য বড় একটা ভাগ্যের বিষয় এবং আমি এটাকে ভাগ্য হিসেবে বলি বা আমার মায়ের দোয়া হিসেবে ধরি যে আমি বরাবরই বড় রকমের বিভিন্ন প্রোগ্রামে আমি অ্যাটেন্ড করতে পারি। তো সকলের জন্য শুভকামনা থাকলো। আমি যখন 6-7 বছর, 8 বছর শেষে 7-8 বছর আগে জাপান এসেছিলাম, তখন বাংলাদেশির সংখ্যা একেবারেই কম ছিল। টিআইটিবি ভিসা সম্পর্কে, এসএসডাব্লিউ ভিসা সম্পর্কে অনেকে জানতই না। বছর 2-1 হলো এখন মানুষ টিআইটিবি ভিসা, এসএসডাব্লিউ ভিসা সম্পর্কে প্রচুর অবগত হয়েছে, স্টুডেন্ট ভিসা সম্পর্কে অবগত হয়েছে, ইন্টারন্যাশনাল জব ভিসা সম্পর্কে অবগত হয়েছে। তবে জাপানে সবথেকে ভালো করার একটা সহজ নিয়ামক হচ্ছে শুধু ভাষা। আপনি আসবেন, এসে কাজ করবেন, বাকি সময়টা শুধু 2-3 মাস শুধু ভাষা শিখবেন। ভাষা শিখে N3, N2 তুলে ফেলবেন। N3, N2 তুলে ফেললেন, আপনি আর কোথাও আটকাবেন না। এবং বড় বড় কমার্শিয়াল স্পেস, বড় বড় প্ল্যাটফর্মগুলোতে যদি একবার চাকরিতে ঢুকে যেতে পারেন, আপনার